আজকের এই ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ২০২৭ ফার্স্ট সামেটিভ পরীক্ষার সম্পূর্ণ বাংলা সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ সমস্ত কিছু একত্রে আমরা আপলোড করেছিলাম। তো তোমরা যারা এই ভিডিওটা দেখোনি তারা তাড়াতাড়ি এই ভিডিওটা দেখে নাও। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বাংলা বইটির তোমাদের সাজেশন প্রোভাইড করব। এই কোয়েশ্চেন গুলো পড়ে গেলে তোমাদেরকে আর কোনো কোয়েশ্চেন পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সবথেকে প্রথমে আমরা আমাদের একমাত্র যে গল্প আছে সেই গল্পটা নিয়ে আলোচনা করব, যেটা হলো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু হচ্ছে আমাদের একমাত্র গল্প। এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, তারপর ৩ মার্কসের কোয়েশ্চেন আসবে এবং ৪ মার্কসের কোয়েশ্চেন আসবে, ১ মার্কসের কোয়েশ্চেন আসবে, ২ মার্কসের কোনো কোয়েশ্চেন এবং ৫ মার্কসের কোনো কোয়েশ্চেন আসবে না। এমসিকিউ যেগুলো আছে সেগুলো তোমরা বইগুলোর গল্পটার সবকটা লাইন তোমরা ভালোভাবে পড়বে। তাহলেই তোমরা এমসিকিউ যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো খুব সহজেই করতে পারবে। এবার আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি ভিডিওটা শুরু করছি। তোমরা তাড়াতাড়ি এই যতগুলো কোয়েশ্চেন আমি দিয়েছি এই ভিডিওতে সমস্ত কোয়েশ্চেন গুলো স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো এবং তোমরা এই কোয়েশ্চেন গুলো সব রেডি করো যা তোমরা পরীক্ষাতে খুব ভালো মার্কস স্কোর করবে। সবথেকে প্রথমে আমরা জ্ঞানচক্ষু দিয়ে শুরু করি। জ্ঞানচক্ষুর প্রথম কোয়েশ্চেনটা, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। এই কোয়েশ্চেনটা পড়ার চান্স অত্যন্ত থাকে যাদের স্কুলে অত্যন্ত অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করে তাদের কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়ার অত্যন্ত প্রবাবিলিটি থাকে। তাই তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্য দেখে যাবে। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা ছেড়ে যাবে না। তপনের নতুন মেসোমশাই একজন লেখক। সত্যিকার লেখক। লেখক সম্পর্কে তপনের প্রাথমিক ধারণার পরিচয় দাও। মেসোমশাইকে দেখে কিভাবে সেই ধারণার পরিবর্তন হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা অবশ্য দেখে যাবে। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? এই গল্পে আমরা দেখতে পাই তপনের দুবার জ্ঞানচক্ষু খুলে যায়। প্রথমে একবার যখন সে জানতে পারে যে লেখকরা কোনো অসাধারণ কোনো ব্যক্তি নয়, তারপরে জ্ঞানচক্ষু খুলে যায় যখন সে বুঝতে পারে যে না, আমি যখন লেখা জমা দেব তখন আমি নিজেরই লেখা জমা দেবো, কোনো রকম কোনো কারোর কারেকশন করা বা কারোর হাত মারফত আমি লেখা জমা দিতে পারবো না। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। চায়ের টেবিলে ওঠা কথাটি সম্পর্কে বাড়ির মানুষদের প্রতিক্রিয়া কি ছিল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নতুন মেসোমশাইয়েরই বা এই ঘটনার বক্তব্য কি ছিল? তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনটা দেখে যেও। হঠাৎ এই ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন কেন উত্তেজনা অনুভব করেছিল এবং তা ভয়ানক কেন? তারপরে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা করো। এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে তা স্পষ্ট করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তার বলতে কার বোঝানো হয়েছে? আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? এইখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে দ্বিতীয়বার কিভাবে জ্ঞানচক্ষু খুলেছিল তপনের। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটাই ছড়িয়ে পড়েছিল? এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা 1 মার্কসের কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন সবেতেই কিন্তু তোমরা এটা দেখতে পেতে পারো। যে ভয়ঙ্কর আহ্লাদে হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? অর্থাৎ তপন কেন নিজের লেখা গল্পটা ছাপার পরেও সে কেন খুশি হতে পারেনি? অশোকে একজন। একটা কুকুর চলে গেল। হেঁটে গেল গির্জার এক নান। এই বর্ণনার মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কবিতার ক্ষেত্রে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, কবিতাটার বিষয়বস্তু যেমন অশোকে একজন কবিতাটার মর্মার্থ বিশ্লেষণ করো। কে কেন অসুখী বুঝিয়ে দাও। অর্থাৎ যেকোনো কবিতা, অশোকে একজন বলো, আয় আরো বেঁধে থাকি বলো বা আফ্রিকা বলো, এই কবিতাগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা কবিতার যে সারমর্মটা সেটা অবশ্য করে যাবে এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কিরকম ধরনের দেবে, লাইনটা তুলে দেবে। লাইনটা তুলে বলবে এই কবিতাটার এই কথাটার মানে বুঝিয়ে দাও। অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অশোকে একজন কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। যুদ্ধের নেতিবাচক ভাবের পাশাপাশি যে ভাবের অশোকে একজন কবিতায় প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। আমি তাকে ছেড়ে দিলাম, আমি এর পরিচয় দাও, আমি এর বেদনা অশোকের একজন কবিতায় কিভাবে চিত্রিত হয়েছে। তারপরে তোমাদের কাছে এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসার বেশি চান্স। তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ হলো, যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল? শিশু আর বাড়িটা খুন হলো, কেন খুন হলো? খুন শব্দটির প্রয়োগে সার্থকতা বিচার করো। উদ্বৃত্ত পঙ্ক্তিতে মানব জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে? সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। মেয়েটি মৃত্যু হতে পারত কেন এবং তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? শান্ত হলুদ দেবতারা এতদিন কি করেছিলেন আর তাদের কিরূপ পরিণতি হয়েছিল? তাদের এই পরিণতি সমাজের কোন দিককে তুলে ধরেছিল? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।
অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে এলো সেটা দেখাও। নেক্সট আমাদের কাছে যে শঙ্খ ঘোষের লেখা কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এখানেও দেখো আমি এই কোশ্চেনটা দিয়েছি। অশোক একজন কবিতার মর্মার্থ বিশ্লেষণ করো। ঠিক সেম রকম কোশ্চেন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি? এমনটা কেন মনে হচ্ছে? আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতার কবি অন্ধকার সময় থেকে উত্তরণের জন্য কি বলেছেন? আমাদের ইতিহাস নেই অথবা এমনি ইতিহাস। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিভিআইপি কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের একদম ধরে নিতে পারো পড়েই যাবে এরকম ধরনের কোশ্চেন। আমাদের ঘর গেছে উড়ে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের ঘর উড়ে গেছে কেন? আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? তারপরে কবিতার লাইন তুলে কিছু কোয়েশ্চেন। আমাদের ডান পাশে ধস, বায়ে গিরিখাত। কবি কোন বিপর্যয়ের ইঙ্গিত দিয়েছেন? একথা বলার কারণ কি? আমাদের মাথায় বোমারু। বোমারু বলতে এখানে কি বোঝানো হয়েছে? আমাদের মাথায় বোমারু কেন? পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কি? কাদের পায়ে পায়ে কেন হিমানির বাঁধ? আমরা ভিখারি 12 মাস। এর উপলব্ধি লেখো। তোমাদেরকে বলে দিচ্ছি এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই লাইনে এই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কবিতাটার থেকে কিন্তু এই দুটো কোশ্চেন খুব বেশি পরিমাণে দেয়। আফ্রিকা কবিতায় ধরো সেরকম ভাবে আমরা তাৎপর্য বিশ্লেষণ এই ধরনের কোশ্চেন না দেখলেও ডাইরেক্ট লাইন তুলে কিন্তু কোশ্চেন আসতে পারে। আমি এখান থেকে কিছু পরিমাণ কোশ্চেন তোমাদেরকে বেছে দিয়েছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আফ্রিকা কবিতা অনুসারে আদিম যুগে সেই উদ্ভ্রান্তার পরিচয় দাও। হাই ছায়াবৃত্তা। এখানে একটু স্পেলিংটা ভুল হয়েছে, একটু কারেকশন করে নিও। ছায়াবৃত্তা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার রূপ অপরিচিত ছিল কেন? সেই মানব রূপের পরিচয় দাও। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো। কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকাল ঘোষণার মর্মার্থ বুঝে দাও। হারিয়ে যাওয়া কালিকলম থেকে কোশ্চেন ধরো লাইন তুলে কোশ্চেন আসতেই পারে, তবে এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিন্তু বড় কোশ্চেনের থেকে এমসিকিউ কোশ্চেন এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন কিন্তু পড়ার খুব চান্স, মানে বেশিরভাগ এটাই পড়ে থাকে। বড় কোশ্চেনও পড়ে, কিন্তু এখান থেকে এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেন প্রচুর আছে। তাই তোমরা প্রবন্ধটাকে একবার নয়, দুবার নয়, 3বার ভালো করে পড়বে, যাতে তোমরা কোনো রকম কোনো এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেন ভুল না করে এসো। এখানে আমি কিছু 5 মার্কসের কোশ্চেন তোমাদের দিয়েছি। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে কলমের বিবর্তনে ইতিহাস তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। আমরা কালিও তৈরি করতাম নিজেরা। কালি তৈরি কারা করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। ফাউন্টেন কি এ বিষয়ে প্রাবন্ধিকের অভিজ্ঞতাটি বর্ণনা করো। সব মিলিয়ে লেখালেখি ছোটখাটো রীতিমতো একটা অনুষ্ঠান। এখানে সম্পূর্ণ অনুষ্ঠানটির পরিচয় দাও। কোনি থেকে আমি শুধুমাত্র 3টে কোশ্চেন দিচ্ছি এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি এই 3টে কোশ্চেনের বাইরে তোমাদের ফার্স্ট সামেটিভে আর কোনো কোশ্চেন আসবে না। প্রথম কোশ্চেন, আজ বারুণী। বারুণী তিথিতে গঙ্গা ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসরণে লেখো। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তাকে তার বিরুদ্ধে কি চার্জ আনা হয় এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। খাওয়ায় আমার কোনো লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। এই কোশ্চেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটাই তোমাদের বেশিরভাগ আসে পরীক্ষাতে। তো এই ছিল মোটামুটি তোমাদের ফার্স্ট সামেটিভের সাজেশন। এই এই কটা কোয়েশ্চেন করলে তোমরা আরামসে ফার্স্ট সামেটিভে একটা ভালো মার্কস স্কোর করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে আমি তোমাদেরকে একটা মডেল কোয়েশ্চেন পেপার সলভ করাবো, তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আজকের মতো এতটুকুনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।